বাড়িতে প্রত্যহ চুরি হইতেছে। চুরির বিশেষত্ব আছে। সোনা নয়, চাঁদি নয়, কাপড় নয়, বাসনপত্র নয়, চুরি হইতেছে আচার আর তেঁতুল। কিন্তু তাহাও তো চুরি। ধরো যদি ঝিয়ের কাজ হয়, তো সেও কি কম ভাবনার কথা? আজ আচারে হাত পাকাইতেছে, কাল পোক্ত হইয়া পেনিটা, আংটিটা, কানের দুলটা সরাইবে, পরশু দেখিবে গলার হার অদৃশ্য হইয়াছে। গৃহস্থ সন্ত্রস্ত হইয়া উঠিয়াছে, বিশেষ করিয়া বধূ। কিন্তু সত্যই কি ঝিয়ের দোষ? সে বেচারির তো ভয়ে গলা কাঠ হইয়া গিয়াছে। দেখিলে মনে হয় না মাসখানেকের মধ্যে সে কোনো অম্বল জিনিস স্পর্শ করিয়াছে। তবে ননদ সুধা, মেয়েটার বয়স হলেও টক ঝালির উপর একটু লোভ পরায়ণ বটে, কিন্তু তাহার শপথ খাওয়ার বহর দেখিলে আর মনে হয় না সে ভিতরে ভিতরে এই কাণ্ড করিতেছে। দেওর করিবে না, টক দেখিলেই তাহার গায়ে জ্বর আসে, চোখ বুজিয়া নাক কুঁচকাইয়া 10 হাত দূরে পালায়। বৌদিদির ওটা একটা অস্ত্র। যখন দেওর ফাই ফরমাসে ডাকে অথচ সে নিজে এড়াইতে চাহে, বলে, রোসো আসছি, হাতে তেঁতুল গোলা, ধুয়ে নি আগে হাতটা। দেওর উত্তর দেয়, তুমি তেঁতুল পোকা হয়ে মরো, আর আসতে হবে না। সে আচারের কাছে ঘেঁষিবে না। স্বামী হাসিয়া বলে, টক যদি চুরি যায় তো ধরে নিতে হবে এ মেয়েদের কাজ। নতুন মা হয়েছে এমন মেয়ে যদি ঘরে থাকে তো চোর ধরবার জন্য বেশি খোঁজাখুঁজির আর দরকার পড়ে না। বধূ কৃত্রিম রাগের সহিত বলে, থামো, নতুন বাপেরা বুঝি বড় সাধু, একেবারে লোভ নেই। স্বামী অর্থপূর্ণ দৃষ্টিতে মুখের পানে চাহিয়া বলে, আছে, তবে টকে নয়, মিষ্টিতে। মিষ্টি যদি কিছু চুরি যায় তো আমার হাতে হাত করি দিও। উভয়ই হাসে, কিন্তু এসব তো ঠাট্টার কথা। এর হাসি ঠাট্টা থামিয়া গেলে চিন্তা আসে, রাগ হয়। সারা বৎসর ধরিয়া কোথায় দুটো আম রে, কোথায় দুটো কুল রে, কোথায় তেঁতুল রে, প্রাণান্ত পরিচ্ছেদ হইয়া সব জোগাড় করা, মশলা ভাজা, দুপুরে ঘুমের কথা ভুলিয়া মাখা আচার পাহারা দিয়া রৌদ্রে শুকানো। এত কষ্ট করিয়া বাঁদর, হনুমান, কাঠবিড়ালির হাত হইতে উদ্ধার করিয়া জিনিস যদি ঘরে উঠিল তো অমনি অদৃশ্য হইতে লাগিল। শুধু মেহনতেরই কথা নয়, শেষ পাতে একটু আচার না হইলে শ্বশুর শাশুড়ির খাওয়া হয় না। চিরটা কাল রাজপুতানায় কাটাইয়া ও অভ্যাসটা জন্মের সাথী হইয়া গিয়াছে। বলেন, বৌমা, তোমাদের দেশে সে জলও পাবো না, সে হাওয়াও পাবো না। সে তো আর তোমার হাতে নেই, তো কি করবে? আমাদের অদৃষ্ট। তুমি বাছা আচারটুকু থেকে বঞ্চিত করো না। তাই এত ঝক্কি লইয়া করা। কর্তা গৃহিণী পশ্চিমা চাকর লাট্টুকে লইয়া তীর্থভ্রমণে গিয়াছেন। জনকপুর পশুপতিনাথ সারিয়া কামাখ্যায় যাইবেন। সেখান হইতে জ্বালামুখী, ফিরিতে মাসখানেক লাগিবে। এই কয়দিন হইতে যে রেটে চুরি হইতেছে, তাহাতে তাহারা ফিরিয়া যে আর আচারের মুখ দেখিতে পাইবেন এমন তো ভরসা হয় না। আর এটা না আমের সময়, না কুলের সময়, না তেঁতুলের সময়। আর সময় হইলেও ও জিনিস তো একদিনে হইবার নয়। মহা দুশ্চিন্তার বিষয় হইয়া দাঁড়াইয়াছে। আর এই এক তীর্থের ঝোঁক হইয়াছে ঠাকুর ঠাকুরনের। ওদের সংসার কে সামলায় এদিকে তাহার ঠিক নাই। সব ছাড়িয়া যদি ছেলেটির আর মেয়েটির কথা ধরা যায় তো তাহাদের সামলাতেই ঠিক 2টি লোকের দরকার। ছিলও সে ব্যবস্থা। নাতিটি বেশিরভাগ থাকিত তাহার ঠাকুরমার কাছে, নাতনিটি দখল করিয়াছিল ঠাকুর দাদাকে। বধূ সারা সংসারটা একাই সামলাইত, একটু গায়ে লাগিত না। এখন পিসিমা আছে অবশ্য, কিন্তু তাহার ভাইপো ভাইজিদের দেখা এখন নেহাত শখের দেখা। নূতন বিবাহ,
নিজেকে দেখিতেই তাহার বেশি সময় কাটে। তাহা ভিন্ন চিঠি লেখা আছে, সমবয়স্থাদের সঙ্গ আছে। ভাইপো ভাইজিদের নিতান্ত যে না দেখে এমন নয়, তবে কাজের সাহায্য হিসেবে নয়, শখ হইল, যেটাকে হাতের কাছে পাইল লইয়া খানিকটা হুড়াহুড়ি ঘাঁটাঘাঁটি করিল, কিংবা নিজের বাক্স থেকে ক্রিম পাউডার রুজ বাহির করিয়া খুব একচোট সাজাইল। এই দেওরের ভালোবাসা আবার অন্য রকমের। দাপাদাপি করিয়া চটকাইয়া কাঁদাইয়া সরিয়া পড়িবে, তুমি সামলাইয়া মরো। ইহার উপর কুটুম্বিতা আছে। নন্দাইয়ের কলেজ বন্ধ হইয়াছে, সে আজকাল শনিবার শনিবার আসিতেছে। এই একঘেয়েমির উপর 2টা দিন কাটে ভালো, কিন্তু তবুও সামলানো সোজা নয় তো। ওরা দুজনে দিব্য নিশ্চিন্ত হয়ে তীর্থ করুন। হাঙ্গামের উপর হাঙ্গামা হইয়াছে দিদি শাশুড়িকে লইয়া। শাশুড়ি যাওয়ার ঠিক 2টি দিন বাদ দিয়া সেই যে বিছানা লইয়াছেন, আজ পর্যন্ত উঠিতে পারিলেন না। দিদি শাশুড়ি অর্থাৎ শ্বশুরের শাশুড়ি, সরল কথায় শাশুড়ির মা। আইনত তিনি এই বাড়ির মালিক। শ্বশুর যিনি, তিনি আসলে ঘর জামাই। উত্তর জীবনের অধিকাংশ ভাগই রাজপুতানায় কাটানোর সঙ্গে এই ব্যাপারটুকুর একটু সম্বন্ধ আছে, কিন্তু তাহার সহিত এই কাহিনীর কোনো সম্বন্ধ না থাকায় সেসব পুরনো কাসন্দি ঘাঁটিবার দরকার নাই। দিদি শাশুড়ির মধ্যে সবচেয়ে বিস্ময়কর তাহার বয়স। সেটা যে ঠিক কত, গ্রামের মধ্যে কাহারও তাহা জানা নাই। ছেলে বুড়ো সকলে তাহাকে একভাবে দেখিতেছে। ছেলেরা বুড়ো হইয়াও একভাবে দেখিতেছে বলিলেও মারাত্মক রকম অত্যক্তি হয় না। তিনি নিজে কিছুই বলিতে পারেন না। 20 হিসাবে 4-20 বৎসর পর্যন্ত বাঁচিয়া হিসাবের হাঙ্গামা ছাড়িয়া দিয়াছেন। জিজ্ঞাসা করিলে বলেন, হারানের মা, যেবারে সাবিত্রীর ব্রত উদযাপন করলে সেইবারে 4-20 পুরো হলো। তোর দাদা শ্বশুর বললে না, বলে ওই ব্রত পার্বণ করেই তো শেষ করো তোমরা আমাদের। নিজের 4-20 হলো, আমার হলো 4-20-10, এখনো যাবার নাম নেই। প্রমাণের মধ্যে এইটুকুই। কিন্তু হারানের বাপ মা সাবিত্রী সত্যবানের দীর্ঘায়ু উপভোগ করিয়া বহু পূর্বেই ইহলোক ত্যাগ করায় হিসাব নিষ্পত্তির আর কোনো সুযোগই নাই। সে যুগের লোক, ওরা বাঁচিত বলিয়া হিসাব রাখিত না। আমরা মরি, এবং পদে পদেই মরি বলিয়া হিসাবের গাঁট গুনিয়া গুনিয়া চলি। এই বুড়িকে ফেলিয়া যে উহারা তীর্থ করিতে গিয়াছেন, তাহার একটা কারণ আছে। স্থবির হইলেও দিদি শাশুড়ি বেশ ডাঁটো, ফলে ওর মৃত্যুর কথা এখনও কেহ ভাবিতে আরম্ভ করে নাই। অন্তত মাসখানেক কি মাস 2-এর মধ্যে যে ভালো মন্দ কিছু একটা হইবে, এমন আশঙ্কা কাহারও মনে উদয় হয় নাই। শরীরটি অবশ্য ধনুকাকৃতি হইয়া গিয়াছে এবং গলার স্বর হইয়া গিয়াছে টানা এবং তরঙ্গায়িত, কিন্তু এই স্বর এবং শরীর লইয়া এখনও মস্ত বাড়িটিতে খুটখুট করিয়া বেড়ান। সংসার অনভিজ্ঞতার জন্য কন্যাকে সাক্ষাৎভাবে এবং জামাতাকে পরোক্ষভাবে তিরস্কার করেন। নাতি নাতবইয়ের সঙ্গে বিদ্রূপ করেন। নববিবাহিতা নাতনিকে নিজেদের জীবনের উদাহরণ দিয়া দাম্পত্য শাস্ত্রে তালিম দেন। শরীর ভেদ করিয়া বয়স যে মনের কোনখানটা স্পর্শ করিয়াছে, তাহার কোনো প্রমাণ পাওয়া যায় না। ভালোবাসার ক্ষমতাও বেশ অটুট আছে। এখন সবচেয়ে বেশি স্নেহ নাতির ছেলেটির উপর। বড় মা দাঁড়াইলে তাহার মাথার উপর দিক হইতে ঝুঁকিয়া প্রপৌত্রের মাথার উপরটিতে আসিয়া পড়ে। মনে হয় জীবনের 2 দিক মিলিয়া একটি পূর্ণ বৃত্ত সৃষ্টি হইল। এই দিদি শাশুড়ি এখন শয্যাধরা। হারাধন ডাক্তার বলিতেছে, কোনো উপসর্গ নাই তেমন, তবে বয়স হইয়াছে, যে কোনো মুহূর্তেই একটা উপসর্গ দাঁড়াইয়া যাইতে পারে। তখন আর সামলানো যাইবে না। খুব সাবধান থাকাই ভালো, বিশেষ করিয়া খাওয়া দাওয়া সম্বন্ধে।
খাওয়া দাওয়া সম্বন্ধে অবশ্য কোনো ভয় নাই। শেষ বয়সে এটা ওটা সেটা খাইবার জন্য একটু লালসা হয় বটে, কিন্তু দিদি শাশুড়ির ওসব বিষয়ে রসনা খুব সংযত। যাহা সামনে ধরিয়া দেওয়া হয় শান্তশিষ্ট ছোট মেয়েটির মতো নির্বিচারে নিঃশেষ করিয়া এক ঘটি জল পান করিয়া উঠিয়া পড়েন। আহার সম্বন্ধে কখনো একটা স্বাদ আহ্লাদ কেহ দেখে নাই। যে মন লইয়া নিমন্ত্রণে বসিয়াছেন ঠিক সেই মন লইয়া তুলিয়া ধরিয়াছেন সাগু বার্লির বাটি। চিরকালই এইভাবেই কাটিল। বরং নাত বইয়ের স্বাদ হইয়াছে, মেয়ের স্বাদ হইয়াছে। আজ তোমায় এটা করে দিই দিদিমা। মা, তুমি কখনো মুখ ফুটে বললে না তো এটা করে দে কি সেটা করে দে। আমাদেরও তো একটা স্বাদ আহ্লাদ আছে। বৃদ্ধা বলেন, শোনো কথা, আমার স্বাদ আহ্লাদের কসুর কি বাছা? আমার কি একটা মুখ? এতগুলি মুখে আমি কত রকম কি খাচ্ছি রোজই। আমার এই খাওয়াই বজায় রাখুন ঠাকুর। এই বুড়ো বয়সে নিজের নোলা নিয়ে থাকবো গা, কি খেন্নার কথা। সেই লোক বেশ একটু কাবু হইয়া পড়িয়াছেন। আহারে রুচি নাই, অমন মেজাজ, অত হাসি খুশি সব গিয়াছে যেন। বেশ একটু খিটখিটে হইয়া পড়িয়াছেন। বধূ যতটা পারে পরিচর্যা করে, কিন্তু একাদিক্রমে বরাবর তো বসিয়া থাকিতে পারে না। বধূ বড় একটা ঘেঁষে না। কখনো আসিয়া একটু পা দুটা টিপিয়া দিল কি গায়ে হাত বুলাইয়া দিল, তাহার পর একটা ছুতানাতা করিয়া সরিয়া পড়িল। সে এখন একটু ঠাট্টা বিদ্রুপ কুড়াইয়া বেড়াইতে চায়, একটু সরস আলোচনা চায়। কি করিবে? ভালোই বলো চাই মন্দই বলো, বয়সের ধর্মই এই। কাছে কাছে থাকে নাতির ছেলেটি, আর সে যতক্ষণ থাকে ততক্ষণ বুড়ির কোনো গোল থাকে না। সে না থাকিলেই ক্রমাগত গজগজ চলিতে থাকে। অনুযোগটা চলে মেয়ে জামাইকে লইয়া। আজ এ যদি মেয়ে না হইয়া ছেলে হইত, তো কি এভাবে ফেলিয়া তীর্থ করিতে যাইতে পারিত? হাজার করো, মেয়ে মেয়েই, জামাই জামাই। কথায় বলে, জন জামাই ভাগনা, তিন নয় আপনা। নিজের পেটের মেয়েই পর হলো, নাতি নাত বউদের ভরসা, স্বর্গে বাতি দেবে। বধূ বোঝে ছেলে কাছে নাই, এত কথার মূলে ওইটুকু। কেননা ছেলে জামাই নাতি নাতবউ নাতনি সব ওই নাতির ছেলেটিতে জমা হইয়াছে। খুঁজিয়া পাতিয়া ছেলেটিকে বসাইয়া আসে, বলে, আমি এই এলাম দিদিমা, ঠাকুরপোর ভাতটা বেড়ে দিয়ে। কিংবা, তোমার নাতির জামাটায় বোতাম কটা বসিয়ে দিয়ে এক্ষুনি আসছি। হয়তো আসিতে পারে না, ওই বোতাম সেলাই একটি কাজ হয় তবে তো, আবার কাজের চেয়ে অকাজের হিড়িক আরও বেশি। খুকির পা হওয়া পর্যন্ত, মাকে হেঁসেল থেকে পুজোর ঘর পর্যন্ত সর্বত্রই সাহায্য করিতে সদা ব্যস্ত। কোথায় কোন ঘটনা ঘটাইয়া বসিয়া আছে কে জানে। নাত বইয়ের অনুপস্থিতিতে কিন্তু ক্ষতি হয় না, খোকা আসিলেই সব ঠিক হইয়া যায়। কথার অফুরন্ত প্রবাহ আরম্ভ হইয়া যায়। সেসব কথার অবশ্য মাথামুন্ডু কিছুই থাকে না। এমন কোনো কথাই থাকে না সংসারের অভিধানে যাহার কোনো অর্থ খুঁজিয়া পাওয়া যায়। তাহা না থাক, কিন্তু অনর্থ থেকে বাঁচায় এইসব কথা, বধূ নিশ্চিন্ত থাকে। সংসারে প্রয়োজনের মূল্য বেশি না অপ্রয়োজনের? মনে হয় দুই তুল্য মূল্য। প্রয়োজনের সংসার সে তো অপূর্ণ, তাহাকে পূর্ণতা দিয়েছে অপ্রয়োজনের বিলাস। জীবনকে ঘিরিয়া আছে শৈশব আর জরা, যেমন দিনকে ঘিরিয়া আছে উষা আর সন্ধ্যার স্বর্ণরাগ। দুই অপ্রয়োজন, কিন্তু এই দুই দিয়াছে পূর্ণতা। হারাধন ডাক্তার আবার আসিয়াছিল। উপসর্গ এখনও কিছু পায় নাই, তবে অরুচির কথা শুনিয়া বলিল, ওটা ভালো লক্ষণ নয়। আহারে শক্তি হ্রাস হইতে হইতে শেষে রোগিণী বেএখতিয়ার হইয়া যাইবে। বলিয়াছে, গুরুপাক না হয় এবং অধিক আহার না করিয়া ফেলেন, সেই দিকে লক্ষ্য রাখিয়া মুখরোচক পথ্য তৈয়ারি করিয়া দিতে। ডাক্তারেরা সব বয়সের রোগীকে এক নজরে দেখে না। সোজা না বলিলেও পাকে প্রকারে বুঝাইয়া দিল,
মুখরোচক করিতে গিয়া যদি একটু হয়ই গুরুপাক তো বিশেষ আপত্তি নাই তাহার, আর চাপ হওয়ার ভয়ে নিক্তির ওজনে খাওয়ানোরও দরকার নাই। মোট কথা পথ্য সম্বন্ধে আর কোনো বাধাবিঘ্নই রহিল না। নাতবউ ময়ান না দিয়া লঘুপাক করিয়া খানকতক লুচি প্রস্তুত করিল, অল্প ঘৃত দিয়া একটু হালুয়া তৈয়ার করিল। দিদি শাশুড়ির সামনে ধরিয়া বলিল, নাও দুখানা মুখে দাও দিকিন দিদিমা, আজ আর সাবু আনিনি, নাও ওঠো একটু। ঠিক 1.5খানি লুচি আর 8-6টা হালুয়া কোনো মতে গলাধকরণ করিয়া বৃদ্ধা মুখ ঘুরাইয়া বসিলেন। নাতবউ ক্ষুণ্ণ হইয়া বলিল, ও কি হলো, এরকম করে খেলে আর কদিন টিকবে? বিছানার সঙ্গে যে মিশে গেছ দিদিমা। বৃদ্ধা হাত নাড়িয়া বলিলেন, আর টিকা, একেবারে ভালো লাগছে না বউ এসব। কি খেতে ইচ্ছে করে তাই না হয় করে দিই দিদিমা, ডাক্তারে তো সবই খেতে বলেছে। বেশি মিষ্টি খেতে ইচ্ছে করে? না বাছা, মিষ্টির নামে গা ঘিন ঘিন করছে। তেতোটা ভালো তোমার পক্ষে, বলো তো উচ্ছে দিয়ে ভালো করে শুক্তো করে দিই না হয়। মুখ তো আপনিই তেতো হয়ে রয়েছে। নোনতা খানকতক শিয়ারা করে দেবো দিদিমা, দিই না? রক্ষে করো বাছা, নুনের দিকে যেন চাইতে ইচ্ছে করে না। তবে কি করব, টক ঝাল তো দেবে না ডাক্তার। আমি 3 রকমই করে রাখবো দিদিমা, যেটা ভালো লাগে মুখে দিতে হবে, না দিলে চলবে কেন? গায়ে একটু বল পাওয়া চাই তো। এই ওষুধ গেলার মতন করে একটু দুধ খাও, ওতে আর কি হবে বলো? হতে ঢের হবে। আমার মেয়ে জামাই যেমন ছেড়েছে, জমেও তেমনি ছেড়েছে বউ। তোদের ভয়ে নেই। খোকাটা গেল কোথায়, ডাক দিকিন। খুকুর হাতে দিয়েছিস 1খানা লুচি? খোকাকে ডাকিতে হইল না। আহার্য সম্বন্ধে তাহার একটি অতীন্দ্রিয় অনুভূতি আছে, 3 ক্রোশের বাহির হইতেও টের পায়। আসিয়া উপস্থিত হইল। মা বলিল, জুটেছ গন্ধ পেয়ে? বসতে পারো না বড় মার কাছে একটু? পিসিমা কোথায়? খুকুটাকে নিয়ে পাড়া বেড়াতে গেছে বুঝি? একটু আক্কেল থাকতে হয় তো মানুষের, যেমন পিসি তেমনি ভাইপো। দিদি শাশুড়ি একটু খিচাইয়া বলিল, তুই আগে দে তো ওর হাতে 2খানা। এসে বেচারি যেন ভয়ে জুবুথুবু হয়ে দাঁড়ালো, পরের আক্কেল দেখতেই ব্যস্ত। খোকা আগাইয়া আসিতেই একটা উগ্র গন্ধ নাকে আসিল যেন। হাতটা তুলিতে গন্ধটা আরও তীব্র এবং স্পষ্ট হইয়া উঠিল। মা বিস্মিতভাবে ভ্রু কুঞ্চিত করিয়া প্রশ্ন করিল, আচারের গন্ধ যে গায়ে হাতে রে খোকা? খোকার বছর 4 বয়স হইয়াছে, কিন্তু এখনো পর্যন্ত গোটাকতক ব্যঞ্জনবর্ণ আয়ত্ত করিতে পারে নাই। সেই জন্য তাহাকে বয়সের অপেক্ষাও শিশু এবং অত্যন্ত নিরীহ মনে হয়। ভীতভাবে চাহিয়া বলিল, আমি তো টাইনি। না টাওনি, তবে গন্ধ ভুর ভুর করছে কিসের? হাঁ করো তো দেখি। খোকা কাঁদো কাঁদো হইয়া বড়মার দিকে চাহিল। তিনি একেবারে ঝাঁঝিয়া উঠিলেন। 1খানা লুচি হাতে দিবি কি না দিবি? তা ডেকে ডেকে ছেলে মানুষটাকে অত শাসন করবার দরকার কি রে? গেল যা যা, খোকা খেলগে যা, আর হাঁ করে বেয়াকুব হতে হবে না। আচার আচার যেন একটা রব উঠেছে। ঝি আচার চুরি করছে, মেয়ে আচার চুরি করছে, ওই দুধের ছেলে আচার চুরি করছে। কোন দিন বলবে আমিও মরবার সময় তোদের আচার চুরি করে জমের বাড়ি যাবার ব্যবস্থা করছি। বধূ বলিল, তুমি রাগ করছো দিদিমা, কিন্তু সত্যিই ভ্যাক করে আচারের গন্ধ বেরোলো ও আসতেই। তাই তো বললাম, আচারগুলো খেটে খুঁটে করলাম, অথচ যেন উবে যাচ্ছে। কে যে সরাচ্ছে কোনো মতেই ধরতে পারছি না। কাঁচা মিঠে আমের সেই মিষ্টি আচারের শিশিটাই পাওয়া যাচ্ছে না। ও আম পাওয়াই যায় না, অনেক কষ্টে গুটি কতক জোগাড় করেছিলাম। ছেলে মানুষ দেখতেই দিদিমা কোনো গুণে ঘাট নেই। আমি নিশ্চিন্তি থাকি তোমার এখানে রয়েছে, আর এদিকে। বুড়ি একেবারে সপ্তমে চড়িয়া গেল, অর্ধশয়ন হইয়া উঠিয়া বসিল।
তোর যদি এই সন্দেহ হয়ে থাকে বউ যে আমি তোর ছেলেকে চুরি বিদ্যা শেখাচ্ছি, যা, নিয়ে যা এখান থেকে, দিসনি আমার কাছে থাকতে। অপরাধের মধ্যে বলেছি ওই দুগ্ধপুষ্টি শিশু চুরির কি জানে। তা তুই কত কথাই না আমায় শোনালি। ছেলেটা যে আসে সেটা তোদের পছন্দ নয়, আমার কাছে এসে বিগড়োয়, নিয়ে যা সরিয়ে। আমি জানি শিশুর মন দেবতার মন, ওদের মনে পাপ ঢোকেনি। তোর যদি সন্দেহ যে মিছে কথা বলছি, তোর যদি বিশ্বাস যে ও চুরি করেছে, নিয়ে যা, নিয়ে গিয়ে মেরে ফেলগে, তবে আমার চোখের সামনে শাসন করিসনি। যা, নিয়ে যা, আর আমার কাছে আসিসনি খোকা। বলে নিজের মেয়েই যার ভুললে তার আবার নাতি নাতকুড়ের ভরসা। দিদিমাকে এতটা চটিতে কখনো দেখা যায় নাই। প্রবল উত্তেজনায় বালিশে বুক চাপিয়া হাঁপাইতে লাগিলেন। নাতবউ কিন্তু বিস্মিত হইল না, আসিয়া পাশে বসিয়া পিঠে হাত বুলাইয়া দিতে লাগিল। বলিল, আমারই ভুল হয়েছে দিদিমা, তুমি চুপ করো, কাহিল হয়ে পড়বে। সত্যি তো, কচি ছেলে, ও চুরির কি জানে গা। চোর তাহা হইলে ধরা পড়িয়াছে। বড় মাকে ঠকাক, কিন্তু মা ঠকিবার বান্দা নয়। এখন ভালো করিয়া সব কথা বাহির করা দরকার। এত আচার যায় কোথায়, সরাই বা কখন? বড়মার ঘরের পাশের ঘরটিতে আচার থাকে একটি কুলুঙ্গিতে। তেপাই কি জলচৌকির সাহায্য না লইয়া খোকার কর্ম নয় হাত দেওয়া। বড়মার প্রায় চোখের সামনেই খোকা এতটা করিতে পারিবে না। তাহা হইলে এর মধ্যে অন্য লোক আছে, আর খোকা আছে সহযোগিতায়। বড়মার তন্দ্রা নিদ্রা বা অন্যবিধ সুযোগে সে খবর পৌঁছায়। মূল তস্কর আসিয়া চুপি সারে কার্য সিদ্ধ করিয়া সরিয়া পড়ে। এই মহামতিটি কে? এ বাড়ির ঝি? ও বাড়ির নন্দলাল? ছেলেটি আসিয়া খোকার খুকিকে লইয়া প্রায় ঘাঁটাঘাঁটি করে। তাহা ভিন্ন আচার সম্বন্ধে একটু দুর্বলতাও আছে। বধূ যখন আচার তৈয়ারি করিতে বসে, টের পাইলে খানিকটা আদায় করা চাই। ও বাড়ির ঝিও হইতে পারে, কিংবা এও হইতে পারে দুবাড়ির দুই ঝি আর নন্দলাল সবাই এর মধ্যে আছে। সুযোগ অন্বেষণের জন্য খোকাকে ঘাঁটিতে বসাইয়া রাখিয়াছে, মাঝে মাঝে ঘুষটা আষ্টা দেয়। না, সন্ধান লইতে হয়, কিন্তু দিদি শাশুড়ির সমক্ষে সে হওয়া অসম্ভব। মেজাজ অসম্ভব রকম খিটখিটে হইয়া গিয়াছে। সন্ধ্যার অব্যবহিত পরেই খোকাকে আহার করাইয়া দেওয়া হয়। ননদ ও ঘরে দিদি শাশুড়ির কাছে আছে। শিশুকন্যাটিকে কোলে লইয়া বধূ খোকাকে খাওয়াইয়া দিতেছিল। সকলেই জানেন ব্যাপারটি বেশ আয়াসসাধ্য। মায়ের বাকচাতুরীর যত শক্তি এ অবস্থায় কাজে লাগাইতে হয়। মা অন্যের গ্রাস পাকাইয়া রাখিয়া বলিতেছিল, নাও, আমি এই ভাগ করে দিচ্ছি। এটা আম, এটা জাম, এটা সন্দেশ, এটা হলো চন্দ্রপুলি, এটা এটা। ছেলে মুখ তুলিয়া প্রশ্ন করিল, শাশুড়ির মাটা মা? ওটা ছেলের দৈনিক আহার্য, মারই সন্ধান দেওয়া, তবে আজ মনে পড়ে নাই। বলিল, হ্যাঁ, শাশুড়ির মাথা, খেয়ে নাও দেখিন শিগগির করে। তবে তো জোর হবে, তবে তো ঘোড়ায় চড়ে খুকুকে শ্বশুর বাড়ি পৌঁছে দেবে। খেয়ে নাও। কি লক্ষ্মী হলো খোকা আমাদের। খোকা একটি গ্রাসের অর্ধেক শেষ করিয়া গভীরভাবে একটু টানা সুরে আত্মপ্রশংসা করিল। কেমন আটার তৈরি করে না? মা হাতে একটা গ্রাস তুলিতেছিল। ছেলের দিকে চাহিয়া হো হো করিয়া হাসিয়া উঠিল। কেমন জো বুঝিয়া নিজের দোষ স্খলন করিয়া লইতেছে, ধূর্ত। সঙ্গে সঙ্গে তাহার মাথায় একটা বুদ্ধি আসিল। এই ছেলেরই মা তো। গ্রাসটা রাখিয়া দিয়া পিঠে বাম হস্ত বুলাইতে বুলাইতে বলিল, হ্যাঁ, কেমন আচার চুরি করে না। খোকা কি আমাদের চোর? চুরি করে তো ঝি, নন্দ, না খোকামণি? ঝিয়ের নোলা খুন্তি দিয়ে পুড়িয়ে দেব, ছ্যাক করে উঠবে। কি বলো খোকা? নাও।
খোকা গ্রাসটা মুখে লইয়া মাথা নাড়িয়া ছ্যাঁকা দেওয়ার দণ্ডটা অনুমোদন করিল। মা বলিল, খোকা আমার লক্ষ্মী, আর যত চোরেরা খোকাকে দুষ্টু করতে চাইছে না খোকা? খোকা খুব জোরে মাথা নাড়িল, অর্থাৎ হ্যাঁ, সে লক্ষ্মী এবং চারিদিক থেকে ক্রমাগত তাহাকে দুষ্টু করিবার ষড়যন্ত্রই চলিতেছে বটে। কি যেন একটু ভাবিল, তাহার পর বড় বড় চোখ দুইটা মায়ের মুখের উপর রাখিয়া বলিল, বড় মা তো তোর নয় মা। মা হাসিয়া বলিল, না, বড় মা চোর হতে যাবে কেন? বড় মা খুব লক্ষ্মী, আমার জাদুকে কত আদর করে। খোকা নিজের বেলার মতো আবার সুর করিয়া বলিল, কেমন আটার টায় না। মা একটা গ্রাসের দলা পাকাইতেছিল, থামিয়া গিয়া একবার পুত্রের মুখের পানে চাহিল, খানিকক্ষণ মনে মনে কি যেন মিলাইয়া মিলাইয়া দেখিল, রহস্যটা কি পরিষ্কার হইয়া আসিতেছে। আবার গ্রাসটা তুলিয়া দিতে দিতে বলিল, না, খোকা না দিলে বড় মা আচার তো খায় না, ভাগ্যিস খোকা এনে দেয়। খোকা একবার সংশয়িত দৃষ্টিতে মায়ের পানে চাহিল, তাহার পর একটু স্খলিত কণ্ঠে বলিল, না, এনে দিই না তো। মায়ে বেটায় বুদ্ধির লড়াই চলিয়াছে। মা মনে মনে হাসিল, বলিল, আহা, দেবে না এনে খোকা? বড় মা কত বুড়ো হয়েছে, কত ভালোবাসে। পুত্র এবার হারিল, তবে একেবারে নয়, বলিল, হ্যাঁ দেবো। নে খা। তা কি করে দিবি খোকা? কুলুঙ্গিতে তো তোর হাত যায় না। খোকা একটু পৌরুষের স্বরে বলিল, ঘোড়ায় টোরে। মায়ের মনে পড়িল দিদি শাশুড়ির ঘরে একটি তেপাই আছে, সেটি খোকার কল্পলোকের অভিযানে পক্ষীরাজের কাজ করে। সব বোঝা গেল। দ্বীপ্রহরে যখন সে দিদি শাশুড়ির ভরসায় কাজকর্ম সারিয়া একটু বিশ্রাম লয়, ঠিক সেই সময় দিদি শাশুড়িরই প্ররোচনায় খোকা তাহার ঘোড়ায় চড়িয়া আচার সংগ্রহ করে। সে আচার যে কি হয় তাহাতেও সন্দেহ রহিল না। যতদিন সামর্থ্য ছিল নিজেই সংগ্রহ করিয়াছেন। অসুখটা তাহারই পরিণাম। নিজে শয্যাধরা হইয়া প্রপৌত্রকে দলে টানিয়াছেন, তাই অসুখেরও বিরতি নাই। নির্লোভ মানুষ, সত্যই সুসংযত, তাহারই মধ্যে এই একটি দুর্বলতা। এ কি বার্ধক্যের শেষ স্পৃহা, না সারা জীবনের সুকঠোর নিস্পৃহতার অন্তরালে এ দুর্বলতাটুকু চিরকালই ছিল? না জরায় যে আবার করিয়া শৈশবকে ফিরাইয়া আনে, এ তাহারই নবপরিচয়? বোধহয় তাহাই। সেই জন্য আর সবাইকে ছাড়িয়া দিদি শাশুড়ি খোকাকেই আশ্রয় করিয়াছেন। কেননা জরার সাথী শৈশবই। জীবন যেখান হইতে যাত্রা করে আবার সেইখানেই ফিরিয়া আসিয়া নিজের বৃত্ত পূর্ণ করে। পরের দিন সতর্কভাবে দিদিমার বিছানা ঝাড়িতে ঝাড়িতে গদির নিচ হইতে একটি বড় কৌটা আর একটি মাঝারি গোছের শিশি বাহির হইল। কৌটাটিতে 2-3 রকমের আচার, শিশিটিতে সেই হারানো কাঁচা মিঠা আমের মোরব্বা। বধূ যেন হঠাৎ আবিষ্কার করিয়া ফেলিয়াছে, এইভাবে বলিল, দেখেছ খোকার কাণ্ড দিদিমা? তোমার চোখে ধুলো দিয়ে এই দেখো। তাই তো বলি। দিদিমা দেখিলেন, অবশ্য একটু বক্র দৃষ্টিতে। আশ্চর্য হইয়া বলিলেন, আর এই আমারই বিছানার তলায়? তাই তো দেখছি, বাঘের ঘরে ঘোগের বাসা, দুষ্টুর আস্পর্ধা কম নয় তো। দিদিমা নরম স্বরেই বলিলেন, তা কিছু বলিস নি যেন বউ, মাথা খাস আমার। কই, কিসের আচার করেছিস দেখি? কাঁচা মিটে ওইটে? আজকাল তোর আচারে কেমন হাত হয়েছে কে জানে। তোমার যে অত্যাচার হবে, নইলে দিতাম একটু করে। দিদি শাশুড়ি খুব আগ্রহ দেখাইলেন না, সেই জন্যই বোধহয় মনে হইল যেন কণ্ঠস্বরে বড় একটা নিরাশা রহিয়াছে। বলিলেন, পোড়া কপাল, আমাদের আবার অত্যাচার বউ। থা, কাজ নেই। বউ অন্যমনস্ক হইয়া একটু ভাবিল, অত্যাচার?
খোকা খুকি যখন তাহার মধ্যে সম্ভাবনার আকারে, তখন সে নিজে কোন একথা ভাবিয়াছিল। থেঁতো করা আম, কুলে ঝালে সেও তো অত্যাচার। টক আর ঝাল মেয়েদের চির দুর্বলতা। এইখানে সব মেয়েদেরই রসনায় রসনায় একটা গুঁড়ো সখিত্ব আছে, বয়সে প্রভেদ নাই। বধূ ভাবিল তা ভিন্ন অভ্যাসটা একেবারে ছাড়ানো ভালো নয়। বলিল, তোমার মুখের যেরকম অরুচি হয়েছে দিদিমা, বলো তো একটু করে দিনের বেলায় পথ্যির সঙ্গে না হয় দিই। কিন্তু খোকাটাকে দেখো বাপু, আমি বরং তের পাইটা ঘর থেকে নিয়ে যাই, কি বলো? লিসেন চ্যানেলে আজকে শুনলেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা আচারের অনাচার।